শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। 144 ধারা ভেঙে সমবাস করতে চাইলেও প্রশাসনের বাধার মুখে হবিগঞ্জে ঢুকতে পারেননি নাহিদ হাসনাতরা। ফিরে গেছেন জেলা ছাত্রদল সভাপতি সহ শতাধিক জনের বিরুদ্ধে মামলা করে। এর আগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকাতে প্রশাসন পরিকল্পিতভাবে 144 ধারা জারি করেছে। শ্রীমঙ্গল পেরিয়ে আবারও এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। যাত্রা নিরুৎসাহিত করা হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চলে বাদানুবাদ। আধা ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় বহরটি। কিছু দূর এগিয়ে হবিগঞ্জের রশিদপুর এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন নাহিদ হাসনাতরা। দীর্ঘ আলোচনার পর বুধবার সন্ধ্যায় বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে যায় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। পরে অনলাইনে মামলা করা হয়। যেহেতু 144 ধারা জারি হয়েছে, কর্মসূচি আমাদের বিক্ষোভ মিছিল স্থগিত, তাহলে আমরা ওইখানে গিয়ে মামলাটা করব। মূলত আজকে মামলাটা করা হয়েছে, আজকের মতো এতটুকুই। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এখানে আমাদের আহত যারা হয়েছে তাদের বিচার, ক্ষতিপূরণ এবং বিচার না হওয়া পর্যন্ত যেসব সন্ত্রাসীদের আমাদের আন্দোলন জারি থাকবে। এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিক ভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই। বস্ত্র খাতের সংকট উত্তরণে বিটিএম এর কাছে প্রতিবেদন চেয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কমিটির দ্বিতীয় সভায় শিল্প খাতের আর্থিক ও জ্বালানি সংকট উত্তরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তেলের পর এবার গ্যাস সংকটে ধুঁকছে দেশ। যান্ত্রিক গোলযোগে ভাসমান গ্যাস টার্মিনালে সরবরাহ বন্ধ থাকায় চাহিদা 44% ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চল, পরিবহন ও আবাসিক খাতে। যদিও দীর্ঘদিন ধরেই জ্বালানির পাশাপাশি তারল্য ও আর্থিক সংকটেও ভুগছে দেশের বস্ত্র খাত। বিটিএম এর সভাপতি বলেন, বিগত সময়ে সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই জ্বালানি সংকট। এদিকে দেশের বরেন্দ্র অঞ্চলে ডাবল লিফটিং এর মাধ্যমে পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকার 2টি প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এই সব কিছু একটা প্রেজেন্টেশন আকারে আমরা ওনার কাছে নিয়ে আসবো। আমাদেরকে উনি নেগলেক্ট করেনি, আমাদের কোনো এক্সিট প্ল্যানের কথাও বলেনি। উনি আমাদেরকে রিভাইভ করার জন্য চেষ্টা করছেন। সার্বভৌমত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। বুধবার নতুন ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকের পর এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এদিন প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথেও আলাদাভাবে সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাভাষী ভারতীয় দূত। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছে ভারত। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সেটি হলে গঙ্গা চুক্তি নবায়ন সহ অনেক সমস্যার সমাধান হতে পারে। সে সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরপরই তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনেও তাকে আমন্ত্রণ পাঠিয়েছে স্বাগতিক ভারত। প্রধানমন্ত্রীর সেই সফর নিয়ে আশাবাদী ভারতীয় দূত। বৃহস্পতিবার ঢাকায় আসছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. আগামীতে আমাদের দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে এই আপত্তির কথা জানিয়েছে। একই সাথে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ইসিকে সতর্ক করেছেন দলটির সেক্রেটারি জেনারেল।
নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে সরকার দলীয় লোক নিয়োগের অভিযোগ এবং স্থানীয় সরকার নির্বাচনের বিধিবিধান নিয়ে কমিশনের সাথে বুধবার সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলটির সেক্রেটারি জেনারেল। বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকদের নির্বাচন অযোগ্য ঘোষণারও দাবি জানান তিনি। একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। বাক স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয়। কটূক্তি ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। রাজধানীতে এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একটি পক্ষ নানান ষড়যন্ত্র করছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর 6ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আলোচকদের বক্তব্যে উঠে আসে ক্ষণজন্মা শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবনের নানা অধ্যায়ের কথা। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, কাউকে হেয় করা, সম্মানহানি করা কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। অবশেষে ধরা পড়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন। পুলিশ জানায়, ভারতে পালানোর সময় যশোরে 3 সহযোগী সহ গ্রেফতার হয় সে। একাধিক হত্যা মামলার আসামি ডেভিড ইমন সম্প্রতি চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও শিল্পপতির বাসায় গুলি বর্ষণ করে আলোচনায় আসেন। ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়েন বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ও তার 3 সহযোগী। এরপর কড়া নিরাপত্তায় চট্টগ্রামে আনা হয় তাদের। পুলিশের দাবি, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন ইমন ও তার সহযোগীরা। 2025 সালে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন ও পতেঙ্গা সমুদ্র সৈকতের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত 9টি মামলার আসামি ডেভিড ইমন বিদেশে পলাতক আলোচিত টপ টেরর সাজ্জাদ আলী খানের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া 3 প্রধান ব্যক্তির একজন ডেভিড ইমন, অপর 2 জন রায়হান ও ছোট সাজ্জাদ। ছোট সাজ্জাদ কারাগারে রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালালেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বিএনপি নেতা হত্যা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব 2। মঙ্গলবার রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যায় জড়িত অভিযোগে লেদুকে গ্রেফতার করা হয়েছে। লেদু একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু নানা অপকর্মের কারণে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 32টি ফৌজদারি মামলা রয়েছে। এই লেদু হাসানই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য আসামি পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। ব্রিফিংয়ে র‍্যাব 2 এর সিও দাবি করেন, মোহাম্মদপুরের আগের তুলনায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে এসেছে। হাম এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য গবেষণা নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই হামের টিকা পায়নি। ফরিদপুর ও খুলনায় বেশি টাকায় অপরিকল্পিতভাবে যন্ত্র কেনা হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন। কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন
দিয়ে কেউ ঘুষ চাইলে তাকে জানাতে বলেছেন মন্ত্রী। বুধবার স্বাস্থ্য সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদনের ফলাফল উপস্থাপন নিয়ে কর্মশালার আয়োজন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্টের প্রায় 40% পদ শূন্য, জরুরি ও প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা 22%। 8 বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল হবে বলে জানান সর্দার মোহাম্মদ সাখাওয়াত। দ্রুতই 5 বিভাগীয় শহরে উদ্বোধন হবে শিশু হাসপাতাল। সেই সাথে 1000 বেডের 18টি হাসপাতাল চালু ও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগেরও কথা জানান মন্ত্রী। $11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যে 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে। ব্যাংকার নেই, কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা 6 crores পার মেশিন। তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নের সারথি হয়ে সরকার পাশে থাকবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছিলেন তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের কারণেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টান্তগুলো জাতিকে আশান্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় 18 ঘন্টা কাজ করছেন। এ সময় মন্ত্রী বলেন, একটি অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। বড় রকমের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার নতুন করে সাজাবার একটা সুযোগ পেয়েছি। একটা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। লতিফ সিদ্দিকী 2009 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2018 সালে জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলো নিয়ে নতুন করে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শুধু ভোট কারচুপিই নয়, নির্বাচনকে প্রভাবিত করতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না তাও খতিয়ে দেখছে সংস্থাটি। একই সময়ে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আরও একটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযানও চালাচ্ছে দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল নানা বিতর্ক। অভিযোগ রয়েছে, প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন স্তরের ব্যক্তিদের ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছিল। এসব অভিযোগের অনুসন্ধানে 2025 সালের জানুয়ারিতে 5 সদস্যের একটি দল গঠন করে দুর্নীতি দমন কমিশন। সেই অনুসন্ধানের অংশ হিসেবে এখন খোঁজা হচ্ছে 2018 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলো দায়িত্বে থাকা কর্মকর্তাদের। নির্বাচিত প্রতিনিধিকে অসম্মান করে পরাজিতদের মূল্যায়ন করে সরকার নিজেই দ্বন্দ্ব উস্কে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান উত্তর কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা, এ আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। নায়েবে আমির বলেন, এই সরকার গণভোটে 70% মানুষের ভোটকে অস্বীকার করছে, সংবিধান সংস্কারের বদলে সংশোধনের কথা বলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে প্রশাসনের সবখানে দলীয় লোক নিয়োগ করছে। বলেন, এমন অনিয়মের রাজত্ব চলতে থাকলে সঠিকভাবে দেশ চালাতে পারবে না সরকার। সেমিনারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ অব্যাহত রাখা, শিক্ষকদের নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করা, এমপিওভুক্ত চাকরি জাতীয়করণ করা সহ শিক্ষক সমাজের 9 দফা দাবি উপস্থাপন করা হয়। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার রাতে জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর ভাটার খাল এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এনসিপির পদযাত্রায় যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। ট্রাক রেখে এনসিপির পদযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এনসিপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আনসার আলী সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, এনসিপির গণজোয়ার দেখে একটি গোষ্ঠী ভীত হয়ে হামলা চালিয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এনসিপির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ ডাক্তার আব্দুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার কোনো স্থান নেই। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে এনসিপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে অংশ নেন মুন্সিগঞ্জ জেলা এনসিপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা হবিগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে হামলা সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়। এনসিপি কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও বুধবার 144 ধারা চলাকালীন এলাকায় প্রবেশে পুলিশের বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি নগরীর চাষারা থেকে শুরু করে বিবি রোডের 2 নম্বর গেট হয়ে পুনরায় চাষারা এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের ওপর এই হামলা সন্ত্রাস জনগণ মেনে নেবে না। বাংলাদেশের লজিস্টিক্স খাতে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী নীতি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে লজিস্টিক্স খাতে দেশীয় বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কার শীর্ষক নীতি নির্ধারণী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই গোলটেবিলের আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গোলটেবিলে বক্তারা বলেন, দেশের বাণিজ্য, শিল্প ও রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হল একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক লজিস্টিক্স ব্যবস্থা। একই সঙ্গে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উপরও জোর দেওয়া হয়। বক্তারা আশা করেন, সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতি নির্ধারকরা আলোচনায় উত্থাপিত সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন। গৌতম বুদ্ধের উপদেশের আলো গ্রহণ করলে সমাজের সব অন্ধকার চলে যাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেলে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, পুরোপুরি সুখী মানুষ কোথাওই নেই। শিশুদের পাশাপাশি বড়দেরও মোবাইলে আসক্তি বেড়েছে। আমাদের স্নেহ আদর হারিয়ে যেতে বসেছে। সন্তানদের উন্নতির শিখরে পৌঁছে দিতে হলে পারিবারিক শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। ছোট একটা পিঁপড়েও আমাকে শিক্ষা দিতে পারে, এইটা আমার সব সময় মনে রাখতে হবে। আমার যা ফলস ইগো আছে একটা, ওই ইগোটা আধার। ওই ইগোটা কি করে সরে যাবে? ওই গৌতম বুদ্ধের যা উপদেশের আলো, ওইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সব কিছু সাফারিং সব চলে যাবে। আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশনের 2,35,00,000 টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানটি 2 কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 72 লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি 1,63,00,000 টাকার এখনও হদিস নেই। বিকাশ ডিস্ট্রিবিউশন নাইফা ট্রেড বিডি কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির 2 কর্মকর্তা আলামিন ও ইউসুফ রায়হান প্রতারণার আশ্রয় নিয়ে 2,35,00,000 টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 72 লাখ টাকা। পরে তাদের 7 দিনের রিমান্ড চেয়ে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ জানান, বাকি 1,63,00,000 টাকার হদিসে মাঠে কাজ করছে পুলিশ। দ্য ওয়েস্ট ইন ঢাকায় শুরু হতে যাচ্ছে স্টেট অফ আরেবিয়া, মধ্যপ্রাচ্যের খাঁটি রন্ধনশৈলীর উৎসব। ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় এ আয়োজন করছে দ্য ওয়েস্ট ইন ঢাকা। 30 জুলাই থেকে
8 আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন। উৎসবে অতিথিরা আরব বিশ্বের ব্যতিক্রমী সব খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধনে বুধবার উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রদূত ওমর মহিয়েলদিন, আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক সহ অনেকে। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে রাত 11টা পর্যন্ত বুফে ডিনারের এই আয়োজন পরিবেশিত হবে। প্রতি অতিথির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে 9,450 টাকা করে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।